আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের গল্প অন্যরকম তুমি। অন্যরকম তুমি পর্ব 46 থেকে 48 পর্যন্ত। তো গাইস, শুরু করছি অন্যরকম তুমি। 8 বার কল দেওয়ার পরেও যখন সাদি ছোঁয়ার কল রিসিভ করে না, তখন ছোঁয়ার মাথা গরম হয়ে যায়। কেন রিসিভ করবে না? ওর কল নিশ্চয়ই ওই মেঘার সাথে নিকনিক করছে, তাই ছোঁয়ার কল রিসিভ করছে না। ডিস্টার্ব মনে করছে ছোঁয়াকে। এই অবহেলা ছোঁয়া সহ্য করবে না, কিছুতেই সহ্য করবে না। এর একটা বিহিত দরকার। ছোঁয়া নিজেও খুব সুন্দরী, যখন তখন চাইলেই ছেলে পটাতে পারে। কই, ছোঁয়া তো কোনো ছেলের সাথে নিকনিক করে না, তাহলে সাদি কেন করবে? আজকে নিকনিক করা বের করেই ছাড়বে ছোঁয়া। একদম হাতে নাতে প্রমাণ নিয়ে তবেই মুখ খুলবে। দরকার হলে পুলিশে কেস করবে, পত্রিকায় খবর ছাপিয়ে দেবে। ঘরে বউ রেখে অফিসে কলিগের সাথে নিকনিক করে ছোঁয়া নামক এক নিষ্পাপ মেয়ের স্বামী। হাতে একটা টাকাও নাই। টাকা না থাকলে সাদির কাছে যাবে কি করে? আর সাদির কাছে না পৌঁছালে নিকনিক করার দৃশ্য হাতে নাতে ধরবে কি করে? না ধরতে পারলে পিক তুলবে কি করে? পিক না তুলতে পারলে সবাইকে দেখাবে কি করে? তাই সবার আগে টাকা দরকার। ছোঁয়ার ফোনটা ঠাস করে বিছানার ওপর রেখেই হনহনিয়ে চলে যায়। সবে 9টা বাজে। সবাই ব্রেকফাস্ট করছে। ছোঁয়া গিয়ে শ্বশুরমশাইয়ের পাশে দাঁড়ায়। শ্বশুরমশাই, আমার 500 টাকা লাগবে, কাঠ গলায় বলে ছোঁয়া। খাওয়া ছেড়ে সবার দৃষ্টি এবার ছোঁয়ার দিকে। ছোঁয়ার চোখ মুখ শক্ত। সিমি পরীকে খাইয়ে দিচ্ছে। আচ্ছা, আমি দেব। খাওয়া শেষ করে সিফাত খাবার মুখে পুরে বলে। ছোঁয়া কিছু না বলে ধপ করে চেয়ার টেনে শ্বশুরমশাইয়ের পাশে বসে পড়ে। তনু এসেছে সকালে। কাকিমা খাবার বেড়ে দিচ্ছে। সাবিনা বেগম আজ খেতে বসেছে সবার সাথে। ভীষণ খিদে পেয়েছে ওনার। আর 2 দিন আছে তনুর গায়ে হলুদের। আজকে থেকে প্যান্ডেল সাজানোর লোকজন চলে এসেছে। টাকা দিয়ে কি করবে ছোঁয়া? তনু মুখে খাবার পুরে বলে। ছোঁয়া উত্তর দেয় না। কি উত্তর দেবে? বলে সাদির কাছে যাব, কেউ যেতে দেবে না জানা আছে ছোঁয়ার, তাই বলা যাবে না। তনু, ভাবি বলবে ওকে? সম্মানে তোমার থেকে বড়, কাকিমা বলে তনুকে। আচ্ছা ভাবি, বলো। তনু আবার প্রশ্ন করে। আমি মিথ্যে বলতে চাই না, আর সত্যিটা বলতে চাইছি না। ছোঁয়া রিনরিনিয়ে বলে। আহ তনু, ওকে প্রশ্ন কেন করছো? লাগবে ওর, তাই চেয়েছে। তোমার লাগলেও তুমি চেয়ে নাও। শ্বশুরমশাই চোখ পাকিয়ে বলে, সরি ভাবি। তনু মুচকি হেসে বলে। ছোঁয়াও একটু হাসে। সাদি বলল, পরশু রাতে আসবে। তনু, তুই ছোঁয়ার আর সিমিকে নিয়ে শপিং করে নিস। আমার আর সাদির ভরসায় থাকলে পুরনো জামা পরেই বিয়ে করতে হবে। সিফাত বলে। তনু চোখ পাকিয়ে তাকায় সিফাতের দিকে। ওহ, তাহলে সবার সাথে কথা বলা হচ্ছে, শুধু আমার সাথেই হচ্ছে না। ঠিক আছে, ইগনোর। ছোঁয়া সহ্য করবে না, কিছুতেই না। ছোঁয়া মনে মনে বলে, তোদের যে আমার জন্য সময় হবে না এটা জানাই ছিল। আমার বিকেলে 2 ভাবিকে নিয়ে যাব আমি। মুখ বাঁকিয়ে বলে তনু। আমি এখনই বাড়ি যাব। সিমি রিনরিনিয়ে বলে। সিফাত তাকায় সিমির দিকে। মা, যেও না প্লিজ। পরি সিমির গলা জড়িয়ে ধরে বলে। সিমি অসহায় দৃষ্টিতে তাকায় পরের দিকে। আমি তোমার বাবাকে আসতে বলেছি আজ, তাদের সবটা জানা দরকার। সাবিনা বেগম বলে। চমকে ওঠে সিমি আর ছোঁয়া। সিফাতও কিছুটা চমকে ওঠে। প্লিজ বাবা, মাকে বলবেন না, খুব কষ্ট পাবে ওরা। ছোঁয়া করুণ গলায় বলে। চিন্তা করো না, এটা লুকোনো ঠিক হবে না। একদিন না একদিন তো জানতেই পারবে, তখন আরও বেশি কষ্ট পাবে। সিমি কথা বলে না, চুপচাপ পরীকে খাইয়ে দিতে থাকে। ছোঁয়া কোনো রকম খেয়ে উঠে যায়। সাদি অফিসে বসে ছোঁয়ার কলের অপেক্ষা করছে। সবে 8টা হয়েছে, আর 300 বার দিলেই সাদি রিসিভ করবে।
কিউট বউটার জন্য 10 বার কল মাফ করাই যায়। সামনে গাদি গাদি ফাইল পড়ে আছে, কিন্তু সেদিকে মন দিতে পারছে না। ছোঁয়া কল কেন দিচ্ছে না, এটা নিয়েই চিন্তা। আবার অন্য কিছু ভেবে ফেললো না তো? ডিভোর্সের ভূত মাথায় চাপলো না তো? সাদি ভাবে, মাথা ভনভন করছে। যে বিচ্ছু মেয়ে, আবার উল্টাপাল্টা ভেবে ভুলভাল কিছু না করে ফেলে। না বাবা, 300 বার কল দেওয়ার কোনো দরকার নেই। আর একবার কল দিলেই রিসিভ করবে সাদি, ভেবে ফেলে। কিন্তু সেই একবার কলই কখন আসবে আল্লাহ জানে। ছোঁয়া সিফাতের থেকে টাকা নেয়। 500 টাকার বদলে 1000 টাকা দিয়েছে সিফাত। ছোঁয়া নিতে না চাইলেও জোর করে দিয়েছে। শ্বশুরমশাইও 500 টাকা দিয়েছি। এবার ছোঁয়া চিন্তায় পড়ে গেছে, কিভাবে যাবে ঢাকা শহরে। পথঘাট তো কিছুই চেনে না। যদি হারিয়ে যায় তাহলে আবার ফিরবে কী করে? বা ছেলে ধরা যদি ওকে ধরে নিয়ে যায়। মনে মনে ভয় ঢুকে গেছে, কিন্তু যেতে তো হবেই। সাদের নিকনিক একদম সহ্য করবে না, বজ্জাত লোক একটা। বাড়ি থেকে লুকিয়ে বেরোতে হবে, না হলে কেউ ওকে যেতে দেবে না। কিন্তু কিভাবে বের হবে? বেলকনিতে উকি দেয় ছোঁয়া। মানুষ গিজগিজ করছে। রাতে বের হলে কেউ দেখতো না, কিন্তু অন্ধকারে ছোঁয়া ভীষণ ভয় পায়। অনেক ভেবেচিন্তে বাড়িতে যে জিন্স আর টপস পরেছিল সেটা পরে বের হয়। খাবার খেয়ে যার যার রুমে চলে গেছে। একটু রেস্ট নেবে সবাই। ছোঁয়া পা টিপটিপিয়ে ড্রয়িং রুমে পর্যন্ত আসে। যে কেউ ওকে দেখলে সন্দেহ করবে, নর্মালি হেঁটে গেলে কেউ ধরতে পারবে না। এই সাধারণ কথাটা ছোঁয়ার ছোট্ট মাথায় খেলেনি। ভাগ্য ভালো থাকায় কেউ দেখে না। গেটের বাইরে এসে বুকে হাত দিয়ে দম নেয় ছোঁয়া। 5টা ওড়নার তলা থেকে বের করে, তারপর রিক্সা ডেকে তাতে উঠে পড়ে। বাস স্ট্যান্ডে যাওয়ার উদ্দেশ্যে রিক্সায় বসে আরও একবার ফোন চেক করে দেখে নেয় তাতে সাদি কল ব্যাক করছে কিনা। কিন্তু না, করেনি। ছোঁয়ার মাথায় আগুন জ্বলছে। আজকে হয় ডিভোর্স দিয়ে দেবে, নয়তো সাদের মাথা ফাটাবে। বড্ড বেড়েছে লোকটা। এই জন্যই তো ছোঁয়াকে বেবি দিতে চাইল না। বেবি দিলে তো নিকনিক করতে পারবে না। আস্ত একটা লুচু ওই হনুমানটা। 12টার দিকে ছোঁয়ার বাবা মা চলে আসে। বাসার ঘরে সবাই গোল হয়ে বসে আছে, গুরুত্বপূর্ণ কথা বলবে বলে। সিমি মাথা নিচু করে বসে আছে। পরে নাজমা বেগমের কোলে। সিফাত বেরিয়েছে, কাজ আছে বলে। আসলে এদের মধ্যে থাকতে চায় না ও। এতে তো পাপের বোঝা বইতে পারছে না। ছোঁয়াকে দেখছি না, ছোঁয়া বাবা বলে। এতক্ষণে সবার টনক নাড়ে। সত্যিই তো ছোঁয়াকে কোথাও দেখা হচ্ছে না। কোথাও দেখতে পাচ্ছে না কেন? গেল কোথায় মেয়েটা? তনু আর সাগরকে পাঠিয়ে দেয় ওকে খুঁজতে। দুজন পুরো বাড়ি তন্ন তন্ন খুঁজে ছোঁয়াকে পায় না। এবার সবাই ভয় পেয়ে যায়। সাবিনা বেগম কড়া গলায় সবাইকে বলে দেয় যাতে সাদি এ বিষয়ে কিছু জানানো না হয়। বেচারা চিন্তায় পাগল হয়ে যাবে। 12টায় গাবতলী বাস থেমে যায়। সব যাত্রী নেমে যাওয়াতে বাস আর যাবে না। অগ্রত ছোঁয়াকেও নামতে হয়, কিন্তু এখান থেকে যাবে কি করে? ঢাকা বাবুবাজার যেতে হবে। কন্ডাক্টরকে বলল তিনি ছোঁয়াকে অন্য বাসে উঠিয়ে দেয়। আর আড়াইয়ের ভিতরে সাদির অফিসের নিচে এসে পৌঁছেছে। ছোঁয়া এতক্ষণে লম্বা দম টানে। অবশেষে এসে পৌঁছতে পারল। 10 তলা অফিস। এবার সাদি কয় তলায় সেটা জানে না ছোঁয়া। কি করবে এবার? লিফটে কখনো ওঠেনি, অভ্যাস নেই, জানেও না কি করে উঠতে হয়। পায়ে হেঁটে যাবে কি করে 10 তলা পর্যন্ত? দাঁত দিয়ে নখ কাটতে থাকে ছোঁয়া। আপামনি কাউরে খুঁজছেন? গেটের দারোয়ান বলে। ছোঁয়া এবার একটু সাহস পায়। হ্যাঁ, আপনার বড় সাদমান চৌধুরী এখানে জব করে, ওনাকে খুঁজতেই এসেছি। ছোঁয়া একগাল হেসে বলে। 2 তলার বাঁ পাশের কেবিনটা ওনার, যাও। দারোয়ান গেট খুলে দেয়। ছোঁয়া ধন্যবাদ জানিয়ে ভিতরে ঢুকে পড়ে। এবার সাদের হয়ে মাথা ফাটাবে, নয়তো বউহারা হবে। সিঁড়ি বেয়ে উপরে গিয়ে ডান পাশের রুমের উপর সাদমান চৌধুরীর নামটা দেখতে পায় ছোঁয়া। বুঝে যায়
এটাই সাদির কেবিন। কেবিনের বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। লোকটার গায়ে দারোয়ানের পোশাক। কেবিনের বাইরে যে দারোয়ান থাকে এটা জানা ছিল না ছোঁয়ার। ছোঁয়া এগিয়ে যায়, কেবিনের দরজায় হাত দিতে যাবে, তখনই লোকটা এগিয়ে আসে। এক্সকিউজ মি ম্যাম। ছোঁয়া ভুরু কুঁচকে লোকটার দিকে তাকায়। লোকটা মাথা নিচু করে ফেলে। স্যার, ইম্পর্টেন্ট মিটিংয়ে আছে, এখন কাউকে ঢুকতে দেওয়া নিষেধ। কাঁচুমুচু হয়ে দাঁড়িয়ে বলে লোকটা। ছোঁয়া সেভাবে দাঁড়িয়ে থাকে। ইচ্ছে করছে লোকটার মাথা ফাটাতে। কত বড় সাহস ছোঁয়াকে আটকে দেয়। আমি কে জানেন? বুকে হাত গুজে দাঁড়িয়ে শান্ত গলায় বলে ছোঁয়া। লোকটা এক পলক তাকায় ছোঁয়ার দিকে, তারপর আবার মাথা নিচু করে ফেলে। না মানে আপনি হয়তো স্যারের বাড়ির লোক হবেন। আমতা আমতা করে বলে, বাড়ির লোক কি? আমি ওনার একমাত্র বউ, বুঝলেন আপনি? ছোঁয়া চিল্লিয়ে বলে ওঠে। লোকটা দুই হাত কান চেপে ধরে। আশপাশের মানুষেরা এগিয়ে এসেছে, সবাই কানাঘষা করতে থাকে। এটা সাদি স্যারের বউ। ম্যাম, আস্তে কথা বলুন। লোকটা দুই হাত এক জোর করে ফিসফিসে বলে, কেন আস্তে বলবো? আমার বরের অফিস, আর আপনি আমাকে ঢুকতে দিচ্ছেন না। আপনাকে পুলিশে দেওয়া উচিত। নিশ্চয়ই আপনার কোনো মতলব আছে। আগুন চোখে তাকিয়ে বলে ছোঁয়া। ততক্ষণে অফিসের মেইন বস চলে এসেছে। রহিম, কি হয়েছে? ছোঁয়ার দিকে এক পলক তাকিয়ে বলে, বসকে দেখে যে যার কাজে চলে যায়। ছোঁয়া বসের দিকে এগিয়ে আসে। এটা আমার বরের কেবিন, আমি ঢুকতে গেছি, উনি আমাকে ঢুকতে দেয়নি। ছোঁয়া রাগে ফুঁসতে ফুঁসতে বলে। বস হেসে ফেলে। নাম কি তোমার? ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে বলে, মিসেস সাদমান চৌধুরী। গাল ফুলিয়ে বলে ছোঁয়া। ও আচ্ছা, তো আমি তোমাকে কি বলে ডাকবো? মুচকি হেসে জিজ্ঞেস করেন উনি। ছোঁয়া লোকটাকে দেখে বয়স 50-এর কাছাকাছি হবে। চুলগুলো আধো বাঁকা, ধবধবে ফর্সা, স্যুটকোট পরার, বোঝাই যাচ্ছে ভদ্রলোক। অফিসের বস একটা গন্ধ আসছে ওনার থেকে। ছোঁয়া বলে ডাকবেন। মুচকি হেসে বলে ছোঁয়া। বাহ, দারুণ তো নামটা। বস ছোঁয়াকে দেখে মেয়েটাকে সুন্দরী বলা চলে না, মায়াবতী বলা যায়। চোখে মুখে কি মায়া! সাদমান কি সাধে পাগল হয়েছে? কিন্তু বয়সটা খুবই কম। সন্দেহে এই মেয়ের সাথে সাদমানের যায় না। নিঃসন্দেহে এই মেয়ের সাথে সাদমানের যায় না, কিন্তু তবুও মানতে হবে, কারণ এই পিচ্চি মেয়েটা সাদমানের বউ। দীর্ঘশ্বাস ফেলেন উনি। রহিম, তুমি এখানে কি করছো? রহিম নামের লোকটা ঘাবড়ে যায়, দরদর করে ঘামতে থাকে। না মানে স্যার, আমতা আমতা করে বলতে চায়। আচ্ছা ঠিক আছে, আমার কেবিনে এসো, তুমি, অনেক হিসেব করার আছে। রহিমকে উদ্দেশ্য করে বলে। রহিমের গলা শুকিয়ে যাচ্ছে, ভয়ে হাত পা থরথর করে কাঁপছে। তুমি যাও। ছোঁয়া বসের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসে। বসও ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দেয়। ছোঁয়ার মুখটা দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মনে ইচ্ছে, ইস, এই মেয়েটা যদি আমার মেয়ে হতো। রহিমকে ভেঙচি কেটে সাদির কেবিনের সামনে গিয়ে দাঁড়ায় ছোঁয়া। আস্তে করে ধাক্কা দেয়, খুলে না। তারপর সবটুকু শক্তি দিয়ে জোরে ধাক্কা দেয়, সাথে সাথে খুলে যায়। আর ছোঁয়াও হুড়মুড় করে ঢুকে পড়ে। এভাবে রুমে ঢোকাতে সাদি আর মেঘার নজর পড়েছে ছোঁয়ার দিকে। চমকে ওঠে দুজনেই। ছোঁয়া সোজা হয়ে দাঁড়িয়ে মেঘার দিকে তাকিয়ে আছে। সাদির পাশের চেয়ারই টেনে বসছিল মেঘা। পরনে হাতা কাটা হাঁটু অবধি কালো ফ্রক, চুলগুলো উঁচু করে ঝুঁটি বাঁধা, গলা বড়। সাদি ও কালো শার্ট পরেছে। ছোঁয়ার চোয়াল শক্ত করে ফেলে। তো তুমি এখানে? সাদি শুকনো ঢোক গেলে বলে। ছোঁয়া পার্স থেকে ফোন বের করে ভিডিও করতে থাকে সাদি আর মেঘাকে। এটা দেখে মেঘা আরও একটু চেপে দাঁড়ায়। সাদের কয়েক সেকেন্ড সময় লাগে বুঝতে ছোঁয়া ঠিক কী করছে। তখন বুঝতে পারে, তখন এক লাফে সরে দাঁড়ায়। ছোঁয়া ফোনটা আবার পার্সে ঢোকায়। এখানে নিকনিক চলছে বলে বাইরে পাহারা দেওয়ার জন্য লোক ফিট করে রেখেছিলেন, তাই না? ছোঁয়া শান্ত গলায় বলে। সাদি কপালে 3টে ভাঁজ ফেলে। মেঘা মিটমিট করে হাসতে থাকে। তুমি এখানে কিভাবে আসলে? সাদি জিজ্ঞেস করে। আমাকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। চোখ দুটো টিকটিক করছে, গলা কাঁপছে। এই জন্যই আমাকে বেবি দিতে চান না আপনি? বেবি এসে গেলে তো আর নিকনিক করতে পারবেন না, বলে ছোঁয়া বিরতে নেয়। সাদি ছোঁয়ার হাত টেনে ধরে। শোনো আমার কথা। ছোঁয়া তাকায় না সাদের দিকে।
কালকে আমাদের প্রেজেন্টেশন, পুরোটা আমি আর মেঘা করছি, সেটা নিয়েই ডিসকাস করছিলাম। সাদি বলে, তার জন্য আমার ফোন রিসিভ করছিলেন না? ছোঁয়া কান্নায় আটকে বলে। সাদি মুস্কি হাসে, ছোঁয়াকে সামনে এনে দাঁড় করায়। ছোঁয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, দুই চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। একা এসেছ? সাদি ছোঁয়ার থুতনি হাত দিয়ে মুখটা উঁচু করে বলে। ছোঁয়া উত্তর দেয় না। স্যার, আমাদের এখনো কাজটা কমপ্লিট হয়নি। ন্যাকামি ছাড়ুন আর নিজের জায়গায় এসে বসুন। মেঘা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বলে। সাদি দাঁতে দাঁত চেপে তাকায় মেঘার দিকে। তুমি এখন আসতে পারো, বাকিটুকু আমি একাই করে নিতে পারবো বলে সাদি হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। মেঘা, চলো তোমাকে দেখাই আমরা কি বানিয়েছি। সাদি ছোঁয়ার হাত ধরে টেনে ল্যাপটপের সামনে নিয়ে যায়। চেয়ার টেনে দেয় ছোঁয়াকে বসার জন্য। ছোঁয়া বসে না, ঠায় দাঁড়িয়ে থাকে। সাদি বসে যায়, ছোঁয়াকে দেখাতে থাকে স্বপ্নের বাড়িটা। ছোঁয়ার সেদিকে মন নেই, মনটা পুরোপুরি মেঘার ড্রেস আপের দিকে। এই ড্রেস দেখিয়ে পাগল বানাতে চাইছে সাদিকে। এখন পাগল বানাবে তো ছোঁয়া। বাঁকা হাসে ছোঁয়া। আমি আপনার কে হই? বা হাতের উল্টো পিঠের চোখের পানি মুছে নাক টেনে প্রশ্ন করে ছোঁয়া। সাদি ভরকে যায়। মেঘা পূর্ণ দৃষ্টিতে তাকায় ছোঁয়ার দিকে। বলুন। সাদির উত্তর দিতে দেরি হচ্ছে বলে আবারও প্রশ্ন করে ছোঁয়া। বউ হও? সাদি বলে, ইয়েস, আমি আপনার বউ হই। 7 মাস হয়ে গেছে আপনার আর আমার বিয়ের, তাই না? একগাল হেসে বলে ছোঁয়া। সাদি ভ্যাবলার মতো তাকিয়ে মাথা নাড়ায়। তো আমি আপনাকে 2টো অপশন দিচ্ছি, ওকে? আমাকে আজকেই ডিভোর্স দিতে হবে, না হলে পুরো অফিসের সবাইকে মিষ্টি খাওয়াতে হবে আর সবাইকে বলতে হবে আমি আপনার বউ। বলুন কোনটা করবেন? ঘরের বউ রেখে বাইরে নিকনিক করতে আমি একদমই দেব না। সাদি মাথায় হাত দিয়ে বসে পড়ে। ডিভোর্স দিয়ে দেবে। মেঘা বলে, আপনি চুপ থাকুন। ছোঁয়ার দাঁতে দাঁত চেপে বলে, আমি চুপ থাকবো না। মেঘা বলে, তাহলে আমি চুপ করিয়ে দিচ্ছি। ডেস্কের উপর থেকে পানি গ্লাসটা নিয়ে মেঘার মুখে ছুঁড়ে মারে। হতভম্ব হয়ে যায় মেঘা। সাদি বড় বড় চোখ করে তাকায়। তারপর টিস্যু নিয়ে মেঘার মুখ ঘষতে থাকে ছোঁয়া। মেঘা ছোঁয়াকে ছাড়াতে না পেরে ধাক্কা দেয়। সাদির উপর এসে পড়ে ছোঁয়া। সাদি 2 হাতে আগলে নেয় ছোঁয়া। আরামসে সাদির কোল ঘেঁষে বসে। কড়া মেকআপ উঠে গেছে, কাজল লেপটে গিয়ে ভূতের মতো হয়ে গেছে, লিপস্টিক ঠোঁটের চারপাশে লেগে গেছে, চুলগুলো এলোমেলো। পারফেক্ট ভূত লাগছে মেঘাকে। ছোঁয়া খিলখিলিয়ে হেসে ওঠে। সাদিও মুস্কি হাসে। মেঘা দাঁত কটমট করে ছোঁয়ার দিকে তাকিয়ে রাগে গজগজ করতে করতে বেরিয়ে যায়। মেঘা বেরিয়ে যেতেই ছোঁয়া সাদির দিকে ঘুরে বসে। 2 হাত মুঠো করে ধরে সাদির চুলগুলো। সাদি ছোঁয়ার হাত দুটো মুঠো করে ধরে। নিজের মেয়ের সাথে এত কিছু হয়ে গেল, অথচ বাবা মা টেরই পেল না। নাজমা বেগম আঁচলে মুখ গুজে কাঁদছে। শফিকুর রহমান সিমির দিকে তাকিয়ে আছে। সিমি শক্ত করে পরীকে ধরে মাথা নিচু করে বসে আছে। সাবিনা বেগম, তনুর বাবা, কাকিমা, সাগর সবাই মাথা নিচু করে বসে আছে। সিমি, চলো মা। শফিকুর রহমান দাঁড়িয়ে বলে। চমকে ওঠে সবাই। আমার ছেলে ভুল করেছে, আমি আপনার কাছে সমাধান চেয়েছি। সোহেল চৌধুরী শফিকুলের সামনে এসে দাঁড়িয়ে বলে, ভুল বলবেন না, এটা ভুল না, অন্যায় করেছে। আমি আমার মেয়েকে আর নাতনিকে নিয়ে যাব। আশা করি আপনারা কখনোই অধিকার নিয়ে যাবেন না, তাহলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। আপনাদের বিশ্বাস করতে পারছি না আমি। ছোঁয়া, আসলে ওকেও নিয়ে যাব আমি। কোনো সম্পর্কই রাখতে চাই না আপনাদের সাথে, কর্কশ গলায় বলেন উনি। মারছো কেন? সাদি ছোঁয়ার 2 হাত মুঠো করে ধরে
ব্যথাতুল কণ্ঠে বলে, ছোঁয়া রাগে ফুসফুস করছে, জোরে জোরে শ্বাস টানছে। এই মুহূর্তে সাদিকে তাজা চিবিয়ে খেতে ইচ্ছে করছে ছোঁয়ার। সাদি হাত ধরে থামাতেই রাগটা আরও বেড়ে গেছে। হাত ছাড়ুন, গম্ভীর গলায় বলে। সাদি হাত ছেড়ে দেয়। ছোঁয়া চিমটি কেটে দেয় সাদির হাতে। ব্যথায় আহ করে ওঠে সাদি। ছোঁয়া সাদির থেকে চোখ সরিয়ে নেয়। এতক্ষণে সবটা ক্লিয়ার ছোঁয়ার কাছে। বাইরে দারোয়ান কেন ছিল? এটা পানির মতো পরিষ্কার। এটা অফিসের, এখানে এসব ড্রেস এলাও না। এটা জানে ছোঁয়া। বস দেখলে চাকরি খেয়ে নেবে, তাই দারোয়ান দাঁড় করিয়ে রেখেছিল, যাতে দারোয়ান কাউকে ভিতরে ঢুকতে না দেয় আর মেঘা আরামসে সাদিকে পটাতে পারে। সাদিটাই কি বুদ্ধুরাম, বসকে কমপ্লেন না করে আরামসে কাজ করে যাচ্ছে। অবশ্য যাবে নাই বা কেন, ফ্রিতে শরীর দেখতে পেলে কত মজা পেল। আজকে ছোঁয়ার জন্মের ঠ্যাং দেখিয়ে দেবে। ছোঁয়া এক ঝটকায় সাদির থেকে দূরে সরে আসে। ঘাবড়ে যায় সাদি, একটু নড়েচড়ে বসে। ছোঁয়া সাদির সামনাসামনি এসে দাঁড়ায়। মেঘার ড্রেসের দাম কত? সাদি ভুরু কুঁচকে তাকায় ছোঁয়ার দিকে। ফর্সা মুখটা লাল হয়ে গেছে মেয়েটার, দেখে বোঝা যাচ্ছে ভীষণ রেগে আছে, হাত পা কাঁপছে। বলেন। সাদিকে চুপ থাকতে বলে ছোঁয়া। কত 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 আর হবে? ৩-৪ হাজার। সাদি ভয়ে ভয়ে বলে। তেলে বেগুনে জ্বলে ওঠে। ওহ, দামটাও জানেন? বাহ, এনি চান্স ড্রেসটা আপনি কিনে দেননি তো? দাঁতে দাঁত চেপে বলে ছোঁয়া। সাদি মাথায় হাত দেয়, ভয়ে ঢোক গিলে। এই মুহূর্তে এই মেয়েটাকে সাংঘাতিক মনে হচ্ছে না, চরম সাংঘাতিক মনে হচ্ছে। কি বলবে, এর 15 বছর বয়স, একজন প্রাপ্তবয়স্ক স্ত্রী মনে হচ্ছে। আপনি কিনে দিয়েছেন? এটা 100% শিওর আমি। ফ্রিতে ঠ্যাং দেখতে পারলে দারুণ ব্যাপার। আরও দেখতে ইচ্ছে হচ্ছে? কোনো ব্যাপার না, দেখাবো আপনাকে। একদমই, বলে ছোঁয়া। সাদি ফোঁস করে শ্বাস টানে। ছোঁয়াকে টেনে এনে পাশের চেয়ারে বসায়। এক গ্লাস পানি এগিয়ে দেয় ছোঁয়ার দিকে। ছোঁয়া সাদের দিকে কটমট চাহনিতে এক পলক তাকিয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে ঠাস করে ফেলে দেয়। চোখের পলকে গুরু গুরু হয়ে যায় কাচের গ্লাসটা। সাদি হতভম্ব হয়ে যায়। সামান্য কল রিসিভ না করার জন্য এত কিছু হবে, আগে জানলে কখনোই এমনটা করতো না। ছোঁয়া 2 হাতে চুল খামচে ধরে চোখ বন্ধ করে কিছুক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকে, রাগ কমানোর চেষ্টা যাকে বলে। অতঃপর চুল ছেড়ে জোরে জোরে শ্বাস টানে। সাদি দেখছে শুধু ছোঁয়াকে। চলুন। ছোঁয়া উঠে দাঁড়িয়ে বলে। কোথায় যাব? সাদি বলে, গেলেই তো দেখবেন। ছোঁয়া সাদের হাতটা ধরে টেনে নিয়ে যায়। সাদি দীর্ঘশ্বাস ফেলে যেতে থাকে। রাস্তায় বেরিয়ে রিক্সা ডাকে ছোঁয়া। গাড়ি নিয়ে যাই। সাদি আমতা আমতা করে বলে। ছোঁয়া কঠিন চাহনিতে তাকায়। চুপ হয়ে যায় সাদি। রিক্সা আসতেই ছোঁয়া উঠে পড়ে। সাদি ও ছোঁয়ার পেছনে পেছনে ওঠে। নিউ মার্কেটে যেতে বলে ছোঁয়া রিক্সা মামাকে। সাদি বোঝার চেষ্টা করছে, ওখানে যাবে কেন? আমি যে বাচ্চা মানুষ, পরে যেতে পারি। সেদিকে খেয়াল নেই আপনার? নাকি সব খেয়াল ওই মেঘা ডাইনের দিকে? রাস্তার পাশে দোকানপাটের দিকে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলে ছোঁয়া। সাদি চমকে ওঠে। এখন ঠিক করা উচিত বা কি বলা উচিত বুঝতে পারছে না। যদি আবার উল্টোটা বুঝে উল্টো রিয়াকশন দেয় তাহলে মুশকিল। ওই সাধুর বাচ্চা। ছোঁয়া সাদির দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলে। সাদি ছোঁয়ার হাতটা শক্ত করে ধরে। ছোঁয়া কিছু না বলে চুপ থাকে। সাদি উসখুস করে ছোঁয়াকে মানানোর জন্য, কিন্তু কি থেকে শুরু করবে বুঝতে পারছে না। এত অভিমানী কেন তুমি? বোঝো না কেন? সাদমান চৌধুরীর নজর এই পিচ্ছি ইডিয়েটটার মাঝেই আটকে আছে। এখন কেউ ঠ্যাং বের করে সামনে দিয়ে ঘোরাঘুরি করলেও সাদির চোখ যায় না সেদিকে। সাদি ছোঁয়ার আঙ্গুলের ভাঁজে নিজের আঙ্গুল গলিয়ে দিয়ে বলে, ছোঁয়ার মুখ বাঁকায়। চেনা আছে আপনাকে, মেঘার সাথে ছিলেন বলে আমার ফোনটা রিসিভ করছিলেন না। বলতে বলতে গলা ধরে আসে ছোঁয়ার।
সাদি ছোঁয়ার কাঁধে জড়িয়ে একটু চেপে বসে। ছোঁয়া সাদির বুকের উপর মাথাটা রাখে। আসলে আমি সাদিকে বলতে না দিয়ে সাদির ঠোঁটের উপর আঙ্গুল রাখে ছোঁয়া। বা হাতে উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় গড়ানোর আগেই। কোনো এক্সকিউজ চাইনি আমি। কেউ ব্যস্ত না, কথা বলার জন্য ইচ্ছে দরকার হয়। ইচ্ছে নেই এটাকে ব্যস্ত ছিলাম বানিয়ে দেবেন না প্লিজ। সাদিয়ার বলার মতো কোনো কথা খুঁজে পায় না। খুব অন্যায় করে ফেলেছে, সেটা ভালোই বুঝতে পারছে। ভাই এটা বললেন না। সোহেল চৌধুরী শফিকুলের হাত ধরে বলে। শফিকুল হাত ছাড়িয়ে নেয়। আপনার মেয়ের সাথে এমনটা হলে কি করতেন আপনি? পারতেন সবটা মেনে নিতে? পারতেন না। আমিও পারছি না। আমি গরিব হতে পারি, কিন্তু কখনো মেয়েদের এতটুকু কষ্ট পেতে দেইনি। মাথার ঘাম পায়ে ফেলে মেয়ে দুটোকে মানুষ করেছি, সব চাওয়া পূরণ করেছি। কিন্তু হয়তো কোনো পাপ করেছি বা ওদের আপন হতে পারিনি। তাই আমার সিমিমা নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নিয়েছিল। ওরা আমাকে ফেলে দিতেই পারে, কিন্তু আমি তো বাবা, আমি পারবো না। সিমির বুক কেঁপে ওঠে। বাবা যে ভীষণ কষ্ট পেয়েছে, চোখের পানি বাদ মানছে না সিমির। হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু পারছে না। শফিকুলের চোখে কোনো পানি। শফিকুলের চোখের কোণেও পানি। সোহেল চৌধুরী আর কোনো কথা বলার সাহস পায় না। বলবেও বা কি? শফিকুল গরিব গায়ের জামা খুলে দিয়ে পরীকে কোলে তুলে নিয়ে বেরিয়ে যায়। নাজমা বেগমও স্বামীর পেছন পেছন চলে যায়। সিমি সাবিনা বেগমের দিকে এক পলক তাকিয়ে বাবা মায়ের পিছনে চলে যায়। এইবারের এক টুকরো সুতোও তিনি নেবেন না। ছোঁয়া আসলেও ছোঁয়াকে নিয়ে যাবে। বড় এমন, ছোট ভাই নিশ্চয়ই এমনই হবে। এই রক্ত বইছে দুজনের শরীরে। দুই মেয়েরই একই অবস্থা। তিনি হতে দেবেন না। ছোঁয়া অনেকটা ছোট, বয়স বাড়ার সাথে সাথে সবটা ভুলে যাবে, নিজেকে মানিয়ে নিতে শিখে যাবে। সারা জীবন সুখে থাকার জন্য এইটুকু ত্যাগ করাই যায়। সবাই হতাশ হয়ে বসে পড়ে। কি হয়ে গেল এটা? ছোঁয়াকেও নিয়ে যাবে? কিভাবে কাটাবে ওনাকে? কিভাবে আটকাবে ওনাকে? নিউ মার্কেটে গিয়ে শর্ট ফ্রক কিনেছে ছোঁয়া। সাদি শুধু তাকিয়ে তাকিয়ে দেখে। কি আর বলবে? শুধু বললেই তো ফুস করে ফনা তুলে উঠবে। কামড়ে টামড়ে দিলে আবার ঝামেলা। মানুষকে মুখ দেখাতে পারবে না। আরেকদিকে চিন্তা হচ্ছে, রাতে তো একসাথেই থাকতে হবে। তখন যদি এইরকম হঠাৎ গ্রীষ্মকাল সেজে সামনে আসে, তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। শুকনো ঢোক গিলে ছাদে গলা শুকিয়ে আসছে। তুফান যে আসতে চলেছে সেটা আর জানা বাকি নেই। কিন্তু এই তুফান থেকে রেহাই পাবে কি করে? ড্রেসটার দাম সত্যি 3000 নিল। তার মানে আবার ধারণা ঠিক। সাদির পাশে দাঁড়িয়ে দাঁত কটমট করে ফিসফিসিয়ে বলে ছোঁয়া। সাদি দুই হাতে মাথার চুল খামচে ধরে। বলার মতো কিছুই নেই। যা বলবে সেটাই উল্টো মিনিং খুঁজে বের করবে। ম্যাম টাকা? দোকানদার প্যাকেট করে এগিয়ে দিয়ে বলে। ছোঁয়া বড় বড় চোখ করে তাকায় সাদির দিকে। সাদি পকেটে হাত দিয়ে দেখে ক্যাশ নেই। এখন কি করবে সাদি? ছোঁয়া এবার নিশ্চয়ই বলবে মেঘার সাথে ঘুরতে গিয়ে টাকা শেষ করছেন, আল্লাহ বাঁচাও। সাদি মনে মনে বলে। চোরের মতো তাকায় ছোঁয়ার দিকে। বিশ্বাস করো, আমি মেঘনাকে নিয়ে ঘুরতে যাইনি। সাদি দুই কানে হাত দিয়ে বলে। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী অন্যরকম তুমি অন্য কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী অন্য সকল ভিডিও পেতে সুবিধা হবে আপনাদের। তো গল্পটি কেমন হলো অবশ্যই সবাই কমেন্টসে জানাবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।